প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। তোমরা একটা বিষয় অবগত আছো যে রিসেন্টলি করোনার প্রাদুর্ভাবটাই একটু বেড়ে গেছে বা যাচ্ছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যেখানেই থাকো না কেন সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দরভাবে বারবার হাত ধুয়ে মাস্ক পরিধান করে চলাফেরা করবে, এই প্রত্যাশা করি। আজ অনেকদিন পরে আবার ক্লাসে আসলাম। তোমরা জানো যে 4টি ক্লাস আমাদের ম্যাডাম নেই, তারপরে আবার 4টি আমি নিই। আজ তোমাদের জীবজগতে জলবায়ুর ভিন্নতার প্রভাব বা জীবজগতের উপর জলবায়ুর ভিন্নতার প্রভাব সম্পর্কে আলোচনা করব। এখন জীবজগতের উপর জলবায়ুর ভিন্নতার প্রভাব, তাহলে জীবজগতের উপর জলবায়ুর ভিন্নতার প্রভাব আলোচনা করতে হলে আমরা আবহাওয়া জলবায়ু সম্পর্কে একটু ব্যাকে ফিরে যেতে হয়। এখন আবহাওয়াটা কি আমরা গত ক্লাসে আলোচনা করছি, গত কয়েক ক্লাসে তোমাদের আবহাওয়া জলবায়ু সম্পর্কে আলোচনা করি, তারপরে আমি একটু হালকা করে আলোচনা করব যে আবহাওয়াটা কি। তোমরা জানো বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, এটা হচ্ছে জলবায়ুর প্রধান উপাদান। আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদান, 5টি প্রধান উপাদান: বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত, এই যে 5টি উপাদান, এই 5টি উপাদানের স্বল্পকালীন অবস্থা বা দৈনন্দিন অবস্থাকে আমরা আবহাওয়া বলে থাকি, তাই না? আর তাহলে জলবায়ুটা কি? এই 5টি উপাদানের দীর্ঘকালীন যে গড় অবস্থা, অর্থাৎ 30-40 বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে থাকি। তাহলে জলবায়ুর প্রধান 5টি উপাদান আমরা পাচ্ছি: বায়ুর চাপ, বায়ুর তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত। আর এইগুলোর ভিন্নতার প্রভাবে পৃথিবীর বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় জীব জগতের উপর এর প্রভাব লক্ষ্য করা যায়, এর প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। আমরা যদি আলোচনার আগে আরেকটু বিশদভাবে যাই, যেমন বৃষ্টিপাত। বৃষ্টিপাত একটা প্রধান উপাদান। কিসের উপাদান? জলবায়ুর উপাদান। এই বৃষ্টিপাত জলবায়ু প্রধান একটা উপাদান। যদি যেখানে বৃষ্টিপাত বেশি হয় আর যেখানে বৃষ্টিপাত কম হয়, তাহলে জীবজগতের উপর প্রভাব পড়ছে কিনা তোমরা একটু উপলব্ধি করলে বুঝতে পারবে যে যে এলাকায় বৃষ্টিপাত হয় না সে এলাকায় জীবজগতের উপর কি প্রভাব পড়ছে, যে এলাকায় বৃষ্টিপাত বেশি হয় সে এলাকায় জীবজগতের উপর কি প্রভাব পড়ছে। তোমরা যদি মরুভূমির কথা আলোচনা দিকে খেয়াল করো, তাহলে মরুভূমিতে বৃষ্টিপাত হয় না বললেই চলে। তাহলে এখানে জীবের কি অবস্থা? এখানে কি সচরাচর জীব কি বেশি দেখা যাবে না? জীবের অস্তিত্ব খুবই কম লক্ষ্য করা যাবে। যাক, আমি ওই বিষয় না যাই, আমরা মেন বিষয়ে চলে যাই, আমাদের পাঠ্যসূচি চলে যাই। আমরা জীবজগতের উপর জলবায়ুর ভিন্নতার প্রভাব নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং জীবজগতের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সর্বাধিক প্রভাব বিস্তার করে জলবায়ু। আমরা জানি যে সর্বাধিক প্রভাব বিস্তারকারী যেসব উপাদানগুলো আছে, এই উপাদানের ভিতরে জলবায়ু একটি গুরুত্বপূর্ণ উপাদান। জলবায়ুর ভিন্নতার জন্য একটি অঞ্চলের মানুষ, উদ্ভিদ ও জীবজন্তুর জীবনযাত্রাকে ভিন্ন ভিন্নভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। অর্থাৎ জীবজগৎকে এই জলবায়ু, আবহাওয়া জলবায়ু বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে থাকে। জলবায়ু কোনো একটি এলাকার স্বাভাবিক মৃত্তিকা, উদ্ভিদের ন্যায় মানুষের জীবনধারা এবং অর্থনৈতিক কার্যাবলীকে নির্ধারণ করে থাকে। অর্থাৎ যে এলাকায় বেশি বৃষ্টিপাত হয়, যে এলাকায় তাপমাত্রা সহনীয়, যে এলাকায় নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে, সে এলাকায় জীবের অস্তিত্ব বা লক্ষণীয়ভাবে পরিলক্ষিত হয়। বেশি বেশি মানুষ বসবাস করে সে এলাকায় কৃষি কার্য সম্প্রসারণ হয়, ব্যবসা বাণিজ্য ভালো। আর যে এলাকায় অধিক গরম, অধিক ঠান্ডা, সে এলাকায় জীবের অস্তিত্ব কি কল্পনা করা যাবে? হ্যাঁ, যাবে, কিন্তু সেটা হচ্ছে খুব কঠিনভাবে জীবনযাপন, কঠিনভাবে চলাচল, অর্থাৎ তাদের কষ্টের ভিতর দিয়ে চলতে হবে।
যাই হোক, তাহলে আমরা কি বললাম যে মৃত্তিকা উদ্ভিদের ন্যায় মানুষের জীবনধারা এবং অর্থনৈতিক কার্যাবলীকেও নিয়ন্ত্রণ করে থাকে। কে নিয়ন্ত্রণ করে? এই জলবায়ু নিয়ন্ত্রণ করে থাকে। তাই মানব জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবিকা, সামাজিক রীতিনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদির উপর জলবায়ুর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। আমরা যদি পয়েন্ট আকারে বলতে চাই যে জীবিকার উপর প্রভাব, জলবায়ুটা জীবিকার উপর কিভাবে প্রভাব বিস্তার করে, জীবের জীবিকার উপর। অর্থাৎ জীবের ভিতরে মানুষ তো একটা জীব, তাহলে জীবের যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি বিভিন্ন ধরনের জীব আমরা জীবের নাম জানি এবং লক্ষ্য করতে পারি। তাহলে জীবের উপর কি প্রভাব, এই আবহাওয়ার প্রভাবটা কি? তাহলে দেখো যে মৌসুমী ও নাতিশীতোষ্ণ অঞ্চলের অধিবাসীরা অধিকাংশই কৃষক। মৌসুমী এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের অধিবাসীরা অধিকাংশই কৃষক। তার আগে যদি যাই, জলবায়ুর ভিন্নতার জন্য নিরক্ষীয় অঞ্চলের দিকে আমরা জানো যে নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে গরম লক্ষ্য করা যায় এবং সেখানে দিনের একটা নির্দিষ্ট সময় প্রতিদিন বৃষ্টিপাত হয়ে থাকে। তোমরা যারা তোমাদের এলাকায় বা মহল্লায় বা পাড়ায় দেখবা প্রায় বাড়ি থেকে বা আশেপাশের বাড়ি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের সন্ধানে বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন দেশে বসবাস করছে। তার ভিতরে মালয়েশিয়া হতে পারে, সিঙ্গাপুরের কিছু অংশ হতে পারে, থাইল্যান্ড। তোমরা চিন্তা করতে পারো যে মালয়েশিয়ায় যারা থাকে, যারা বড় ভাই তোমাদের আছে পরিচিত জনের কাছে, তারা শুনে দেখবা যে মালয়েশিয়াতে এশিয়াটি নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত হওয়ার কারণে দিনের একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ দুপুরের পরে আস্তে আস্তে মেঘ হয়ে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। এই জন্যে তারা যখন বেড়াতে যায় বা কোথাও যায় তখন কি বলে যে বৃষ্টির আগে যাবে না বৃষ্টির পরে যাবে। হ্যাঁ, অর্থাৎ দিনের একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিনই বৃষ্টিপাত কম বেশি হয়ে থাকে। এ কারণে মৌসুমী ও নাতিশীতোষ্ণ অঞ্চলের অধিবাসীরা অধিকাংশই কৃষক এবং মরু এলাকার বেদুইনরা পশুপালন পালক এবং যাযাবর শ্রেণীর। হ্যাঁ, আর জলবায়ুর ভিন্নতার কারণে নিরক্ষ এলাকায় পিগমিরা, তোমরা পিগমি নামে একটা জাতির কথা শুনে থাকবে, পশু শিকার এবং ফলমূল সংগ্রহকারী, অর্থাৎ সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। তুন্দ্রা অঞ্চলের এক্সিমো এবং উপজাতি এবং বরফের উপর বলগা হরিণ পালন করে তিমি, সিল ইত্যাদি মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে জীবিকার উপর মানুষের যে জলবায়ুর প্রভাব, যে জলবায়ুর কঠিন একটা প্রভাব বিস্তার করে সেটা আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ এক এক এলাকায় এক এক ধরনের জলবায়ু বিরাজ করার কারণে এক এক এলাকার মানুষের পেশাটা ভিন্ন প্রকৃতির হয়েছে। অর্থাৎ যে এলাকায় মৌসুমী এবং নাতিশীতোষ্ণ এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, নদীবিহূত পল্লী দ্বারা যে সমভূমি গড়ে উঠেছে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, নদ নদীর অবস্থানটা পরিমাণটা বেশি এবং এই এলাকায় কৃষিকাজ সম্প্রসারণ লাভ করেছে। আর একটা তাপমাত্রাটাও এর একটা গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, না গরম না শীত হওয়ার কারণেও এলাকায় মানুষ জীবনযাপন করতে, বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করার কারণে এলাকায় জনসংখ্যাটাও বেশি পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে জীবিকার উপর, মানুষের জীবিকার উপর, জীবের জীবিকার উপর জলবায়ু যে কী প্রভাব বিস্তার করে সেটা আমরা মোটামুটি বললাম। তারপরে আমরা বলতে পারি যে উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব। যেখানে বৃষ্টিপাত হয় সেখানে উদ্ভিদের বেশি জন্মাবে, এটা স্বাভাবিক ব্যাপার। সাধারণত আমরা চিন্তা করলে বুঝতে পারি, হ্যাঁ, যেখানে বৃষ্টিপাত বেশি হয় সে এলাকায় উদ্ভিদ জন্মগ্রহণ করে বেশি, আর যেখানে বৃষ্টিপাত হয় না, মরুভূমি, সেখানে উদ্ভিদের জন্মটা কম। অর্থাৎ জীব উদ্ভিদ বেঁচে থাকতে হলে তার রসদ দরকার, তার পানির প্রয়োজন। আর পানি যেখানে নাই, বৃষ্টিপাত যেখানে নাই, পানির উৎস যেখানে নাই, সেখানে কি উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না জন্মগ্রহণ করতে পারবে? ঠিক তেরকমই উদ্ভিদের উপর যে জলবায়ুর যে প্রভাব সেটা আমরা আলোচনা করব। সাধারণত উদ্ভিদের জন্ম ও ভিন্নতার জন্য জলবায়ু ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। জলবায়ুর ধরন মৌসুমী অঞ্চলে পর্ণমোচী বৃক্ষ। পর্ণমোচী বৃক্ষগুলো কি? শাল, সেগুন, অর্জুন, এই বৃক্ষগুলো। বিশেষ করে শাল, সেগুন, অর্জুন কোথায় বেশি পরিলক্ষিত হয়? আমাদের দেশে একটি বন আছে, আমাদের দেশের দক্ষিণ অঞ্চলে। কোন জায়গায়? সুন্দরবন। সুন্দরবনে আমরা প্রচুর পরিমাণে শাল, সেগুন
শ্রেণীর গাছ আমরা পেয়ে থাকি, অর্থাৎ পর্ণমোচী, এগুলোকে পর্ণমোচী বৃক্ষ বলে। আর নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ বৃক্ষ প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে নিরক্ষীয় অঞ্চলে কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, পাত হয়, আর প্রচুর পরিমাণে তাপমাত্রা থাকে। তাপমাত্রা হলে কি হয়, পানি বাষ্পে পরিণত হয় এবং পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে দিনের একটা নির্দিষ্ট সময়। আর এই বৃষ্টিপাত হওয়ার কারণে প্রচুর পরিমাণে বন গড়ে ওঠে। তারপর আছে মেহগনি, লোহা জাতীয় কাঠ, অর্থাৎ শক্ত কাঠকে আমরা লোহা জাতীয় কাঠ বলছি। শীতল এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের সরল বলগীয় বনভূমির ফান, পাইন, বাঁশ ইত্যাদি এবং উষ্ণ মরুভূমি অঞ্চলের ফণি মনসা এবং বাবলা জাতীয় ঝোপঝাড় দেখতে পাওয়া যায়। এটা উদ্ভিদের উপর জলবায়ুর তাহলে কি প্রভাব আমরা উপলব্ধি করতে পারি। তারপর আছে জীবজন্তুর উপর জলবায়ুর প্রভাব। জলবায়ুর ভিন্নতার কারণে বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন প্রকার জীবজন্তু বাস করে থাকে। যে কথা আগে বললাম যে জলবায়ুর ভিন্নতার কারণে জলবায়ুর, আমি আগে বলছি আবারও বলছি যে জলবায়ুর প্রধান 5টি নিয়ামক কোন উপাদান কি কি? চাপ, তাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত। বায়ুর চাপ, তাপ, আমি যদি তাপের দিকে চলে যাই, আর বৃষ্টিপাত যদি ধরি, তাহলে তাপমাত্রা এই জীবের উপর খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। তদ্রূপ বৃষ্টিপাতও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। যে এলাকায় প্রচুর তাপ, সে এলাকায় জীব কি সহজে স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারবে? আর যে এলাকায় সহনীয় পর্যায়ে আছে, নাতিশীতোষ্ণ, সে এলাকায় কমফোর্ট ফিল করবে এবং জীবের অস্তিত্ব বেশি লক্ষ্য করা যাবে। তদ্রূপ বৃষ্টিপাতও সেরকম, যেখানে প্রচুর বৃষ্টিপাত হবে সেখানে বৃষ্টিপাত হলে কি হবে, কৃষি কাজটা সহজে করতে পারবে। হ্যাঁ, এই কারণে এই এলাকায় জীবের অস্তিত্ব বেশি লক্ষ্য করা যায়। বিশেষ করে মৌসুমী জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে মানুষের বসবাস গড়ে উঠেছে, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টিপাত হওয়ার কারণে কি হয়, যে তার প্রয়োজনীয় যে ফসল, জীবন ধারণকারী রক্ষা করার জন্যে যে ফসল, সেটা সহজে প্রোডাকশনে যেতে পারে, উৎপন্ন করতে পারে। যেমন মৌসুমী জলবায়ু বিশিষ্ট এলাকায় প্রধানত হিংস্র, মাংসাশী, তৃণভোজী ও গৃহপালিত প্রাণীর আধিক্য দেখা যায়। অর্থাৎ এই এলাকায় হিংস্র যে মাংসাশী প্রাণীগুলা, এই প্রাণীগুলো দেখতে পাওয়া যায় এবং গৃহপালিত বিভিন্ন ধরনের পশু পাখিও বেশি বেশি লক্ষ্য করা যায়। এর জলবায়ু এলাকায় বাঘ, চিতাবাঘ, ভাল্লুক, হাতি, বন্য মহিষ, বানর, শূকর, গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি উল্লেখযোগ্য। অন্যদিকে ভূমধ্য সাগরীয় জলবায়ু এলাকায় এই ধরনের জীবজন্তু খুবই কম লক্ষ্য করা যায়। সেখানে প্রধানত ছাগল, মেষ, দুম্বা, ভেড়া, উট, গাধা, খচ্চর ইত্যাদি জীবজন্তু লক্ষ্য করা যায়। এটা এইভাবে জীবজন্তুর উপর জলবায়ুর প্রভাব আমরা লক্ষ্য করতে পারি বা প্রভাব বিস্তার করে থাকে। তারপরে আমরা যদি যাই ফসলের উপর প্রভাব, ফসলের উপর কিভাবে জলবায়ু প্রভাব বিস্তার করে থাকে। বিভিন্ন প্রকার ফসল চাষের উপর জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়। জলবায়ুর জন্য বিভিন্ন ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন ফসল উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ জলবায়ুর প্রভাবের কারণে কোথাও এক ধরনের ফসল উৎপন্ন হচ্ছে, কোথাও আর এক ধরনের ফসল উৎপন্ন হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি যে শীত প্রধান এলাকাগুলোতে একটা ফসল উৎপন্ন করার জন্য যে শ্রম, যে মেধা, যে খুব দরকার হয়, কিন্তু আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে, অর্থাৎ এই এলাকাটায়, আমাদের বেল্টে, আমাদের দেশে, অর্থাৎ দক্ষিণ এশীয়, দক্ষিণ পূর্ব এশীয় এলাকাটায় সেই ধরনের কিন্তু কষ্ট, শ্রম, মেধা কোনো কিছুরই প্রয়োজন হয় না। তাহলে বিভিন্ন ফসলের উপর ভিন্ন ভিন্ন জলবায়ুর প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। জলবায়ুর জন্য পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হয়। অধিক উত্তাপ ও বৃষ্টিযুক্ত মৌসুমী অঞ্চলে ধান, ইফু, চা, কফি, রাবার, কোকো, কলা, আনারস প্রভৃতি উৎপন্ন হয়ে থাকে। আবার নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে গম, যব, বাজরা প্রভৃতি ফসল ভালো জন্মে থাকে, আমরা লক্ষ্য করতে পারি। কাজেই দেখা যায় বিভিন্ন দেশের কৃষিজাত ফসল সরাসরি জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই জলবায়ুর ভিন্নতার কারণে কোনো অঞ্চলের অধিবাসীদের প্রধান খাদ্য ভাত হয়ে থাকে,
আবার কোনো অঞ্চলের মানুষের প্রধান খাদ্য রুটি হয়ে থাকে। অর্থাৎ গম থেকে আটা তৈরি করে রুটি বানিয়ে তাদের প্রধান খাদ্য গম রুটি হয়ে থাকে। তারপরে আমরা যেতে পারি শারীরিক ও মানসিক শক্তির উপর প্রভাব। মানুষের শারীরিক এবং মানসিক শক্তির উপর জলবায়ু কিভাবে প্রভাব বিস্তার করে সেটা নিয়ে আমরা আলোচনা করি। যে জলবায়ু মানুষের শারীরিক এবং মানসিক শক্তির উপর বিশদভাবে প্রভাব বিস্তার করে থাকে। স্বাস্থ্যকর জলবায়ুতে লালিত পালিত মানুষ কর্মতৎপর হয়। স্বাস্থ্যকর জলবায়ু, যে এলাকার জলবায়ুটা ভালো সেখানে মানুষ কর্মতৎপর হয়ে থাকে, অধ্যবসায়ী হয়ে থাকে, বলিষ্ঠ হয়ে থাকে এবং সুনিপুণ হয়ে থাকে। ঠিক আছে, যে এলাকার জলবায়ু স্বাস্থ্যকর সে এলাকার মানুষ সে শারীরিক এবং মানসিক শক্তি প্রখর থাকে। অর্থাৎ তারা কি থাকে, কর্মতৎপর হয়, অধ্যবসায়ী হয়, বলিষ্ঠ হয়, সুনিপুণ হয়। এ কারণে যুক্তরাজ্য, নরওয়ে, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, জাপান প্রভৃতি দেশের লোক সাহসী হয়ে থাকে। তারা বীরত্বপূর্ণ কাজ করতে উৎসাহ বোধ করে। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে অথবা মহাসাগরীয় জলবায়ু বিশিষ্ট অঞ্চলের লোকেরা ততটা সময় ধৈর্যের সাথে কর্মক্ষেত্রে কাজ করে উষ্ণমণ্ডলের লোকেরা তত সময় কাজ করতে পারে না। অর্থাৎ নাতিশীতোষ্ণ এবং মহাসাগরীয় জলবায়ু অঞ্চলের বিশিষ্ট অঞ্চলের লোকেরা যতটা সময় ধৈর্যের সাথে কাজ করে ততটা কারা করতে পারে না, তারা ধৈর্যের সাথে কর্মক্ষেত্রে কাজ করে ততটা উষ্ণ অঞ্চলের অর্থাৎ গরম অঞ্চলের মরু অঞ্চলের লোকেরা ততটা ধৈর্যের সাথে কাজ করতে পারে না। মেরু অঞ্চলে অধিক শীত বলে সেখানকার অধিবাসীরা অলস এবং উদ্যমহীন হয়ে থাকে। এতটা ঠান্ডা এবং বরফ পড়ার কারণে তারা দেখা যায় ঘর থেকেই বেরোয় না, কাজ করবে কীভাবে। তাহলে মানুষের শারীরিক এবং মানসিক শক্তির উপর জলবায়ুর প্রভাব খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। বসতি ও বাসগৃহ, বসতি ও বাসগৃহের উপর জলবায়ুর প্রভাব গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করেছি যে পৃথিবীর একটু খেয়াল করলে যারা বিশেষ করে ডিসকভারি চ্যানেল দেখো, হ্যাঁ তারা দেখো শীত প্রধান এলাকায় মানুষের বাসগৃহের ধরনটা একটু অন্যরকম। আর আমাদের এলাকায় বাসগৃহ অর্থাৎ নাতিশীতোষ্ণ এলাকার মানুষের বসবাসের জন্য যে ঘর তৈরি করা হয় তার একটু ঢালু প্রকৃতির করে হয়, কারণ বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি যেন সেটা সহজে চলে যেতে পারে। আর অন্য অন্য এলাকায় বিশেষ করে শীত প্রধান এলাকায় ঘরের ধরনটা, ছাদের ধরনটা একটু ভিন্ন প্রকৃতির থাকে, কারণ সেখানে বরফ পড়ে এবং প্রচণ্ড শীত থাকে। প্রচণ্ড শীত থাকার কারণে তাদের ঘরের বা বাসগৃহের ধরনটা একটু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। মানুষের বসতি এবং বাসগৃহের উপর জলবায়ুর ব্যাপক প্রভাব রয়েছে। জলবায়ুর প্রভাবে কোনো স্থানে উষ্ণ, কোনো স্থান নাতিশীতোষ্ণ, আবার কোনো স্থান শীত প্রধান, আবার কোনো স্থান খুব বেশি শীতল হয়ে থাকে। অত্যাধিক উষ্ণ অঞ্চল বা অত্যাধিক শীতল অঞ্চলে মানুষ বসবাস করা খুবই কষ্টকর। এ কারণে উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে এবং শীতল তুন্দ্রা অঞ্চলে জনবসতি খুবই কম লক্ষ্য করা যায়। অপরদিকে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে ঘন বসতি গড়ে উঠেছে। না শীত না শীতল অঞ্চলে, না শীত না উষ্ণ অঞ্চলে অপরদিকে নাতিশীতোষ্ণ অঞ্চলে মানুষের বসতিটা একটু ঘন লক্ষ্য করা যায়। আর শীত প্রধান এবং গরম প্রধান এলাকায় মানুষের বসতিটা একটু বিরল দেখা যায়, অর্থাৎ বসতি খুবই কম বললেই চলে। অত্যাধিক উষ্ণ অঞ্চলে এবং অত্যাধিক শীতল অঞ্চলে মানুষের বসবাস করা খুবই কষ্টকর। এ কারণে উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে এবং শীতল তুন্দ্রা অঞ্চলে জনবসতি বিরল। অপরদিকে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠে, কারণ এখানে মানুষ স্বাচ্ছন্দ্য বসবাস করতে পারে, খালি গায়ে ইচ্ছা করলে বাইরে বেরোতে পারে, কোনো শীত নেই, গরম কম। হ্যাঁ, এই কারণে এই এলাকাটায় ঘনবসতি লক্ষ্য করা যায়। জলবায়ুর ভিন্নতার জন্য মানুষের বাড়িঘরের আকৃতি ও ভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন অধিক বৃষ্টিযুক্ত অঞ্চলে, যে কথা আমি আগে বললাম, বাড়িঘরের চাল একটু ঢালু হয়, মানে বৃষ্টিটা গড়িয়ে যেতে সুবিধা হয় এই কারণে। আর অত্যধিক তুষারপাত হয় যেসব এলাকায়, সে এলাকায় তুন্দ্রা অঞ্চলে এস্কিমোদের বরফ গৃহ জানালাবিহীন হয়ে থাকে, অর্থাৎ বরফ দিয়ে গৃহ বানায়, সেই ঘরের কোনো জানালা থাকে না, কোনো ধরনের ঠান্ডা বাতাস কোনো কিছু না ঢুকতে পারে। এই জন্য গুহার মতো করে অনেকটা তারা ঘর তৈরি করে বসবাস করে থাকে। এই ছিল মূলত আজকের
জীবজগতের উপর মানুষের জীবজগতের উপর জলবায়ুর ভিন্নতার প্রভাব এইটা। তারপরে আমরা চলে যাব আরেকটি টপিকসে, যে বায়ুমণ্ডলীয় গোলযোগ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো। বায়ুমণ্ডলের কিছু গোলযোগ আমরা লক্ষ্য করতে পারি। সেই গোলযোগটা কি? ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো। এখন প্রথমে যদি আমরা চলে আসি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টা কি? আমরা সবাই ঘূর্ণিঝড় শব্দটির সাথে পরিচিত। বিশেষ করে আমাদের দেশে বৈশাখ মাসে আসলে ঘূর্ণিঝড় হয়, কালবৈশাখী হয়, এটা আমরা সবাই জানি। তবে এই ঘূর্ণিঝড় এক এক দেশে এক একটা নামে পরিচিত, আমরা আলোচনায় আসবো। প্রথমে ঘূর্ণিঝড়। ভূপৃষ্ঠের কোনো অল্প পরিসর স্থানে বায়ুচাপ আকস্মিকভাবে এরূপ হয় যে কেন্দ্রে নিম্নচাপ এবং চারদিকে উচ্চচাপ বিরাজ করে। কেন্দ্রে নিম্নচাপ অর্থাৎ যেখানে উৎপত্তি হয় সেখানে নিম্নচাপ থাকে আর চারদিকে উচ্চচাপ থাকে। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে চাই। সেটা বিষয়টা এমন, যেমন একটা সমুদ্রের মাঝখানে এখানে নিম্নচাপ সৃষ্টি হয়। নিম্নচাপটা কেন সৃষ্টি হয়? নিম্নচাপটা আমাদের জানা উচিত, সবাই জানো, তারপরেও আমি একটু আলোচনা করে দেবো। এখানে নিম্নচাপ সৃষ্টি হয়, অর্থাৎ নিম্নচাপটা সৃষ্টি হলো যদি কোনো স্থানে বায়ু হঠাৎ করে শূন্য হয়ে যায়। অর্থাৎ এখানে বৃহৎ একটি এলাকা, এই এলাকাটায় সমুদ্রের মাঝে বা কোনো মরুভূমিতে এই এলাকাটা বায়ু শূন্য হয়ে গেল, একটা শূন্য স্থান হয়ে গেল, বায়ুর কোনো চাপ নাই। এখন যদি বায়ুর চাপ না থাকে, তাহলে এই শূন্য স্থান পূরণ করার জন্য চারিপাশ থেকে বায়ু পূরণ করার জন্য প্রতিযোগিতামূলকভাবে আসার চেষ্টা করে। কেন আসার চেষ্টা করে? এই শূন্য স্থানটা পূরণ করার জন্য। আর পূরণ করার জন্য যখন আসার চেষ্টা করে, তখন বায়ু সেই আশপাশ দিয়ে তাহলে বায়ুর উচ্চচাপ পরিলক্ষিত হয়। অর্থাৎ এসে যখন ওই এলাকাটা পূরণ করে, ওই এলাকাটা চারিপাশ থেকে উচ্চচাপ বলয় থেকে এসে এই নিম্নচাপ এলাকাটায় পূরণ করে, বায়ুটা যখন শূন্যস্থান লাভ করলে কি হয়? এখানে একটা সংঘর্ষের সৃষ্টি হয়। এই বায়ুটা কিন্তু ঘুরতে ঘুরতে আসার কারণে এখানে একটা সংঘর্ষের সৃষ্টি হয়। আর এই সংঘর্ষের সৃষ্টি হয়ে কি হয়? এখানে একটা ঘূর্ণিঝড়ের মতো, তোমরা নদীতে বিশেষ করে দেখবা, গ্রামগঞ্জে আমাদের যে ছোট নদীগুলো আছে, যখন বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি বেড়ে যায়, তখন দেখবা একটু পানি অনেক পানি, কিন্তু পানিটা ঘুরছে, এবং নিচের দিকে মনে হচ্ছে যে একটু পানিটা গর্ত মতো হয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে। ঠিক এরকম বায়ু এসে এখানে সংঘর্ষ সৃষ্টি হয়। আর সংঘর্ষ হওয়ার ফলে কি হয়? এখানে ঘোরা শুরু করে, ঘুরতে ঘুরতে একদম সমুদ্রের নিচ পর্যন্ত ফাঁকা মতো হয়ে যায়। আর ওই চাপে পানি উঁচু হয়ে অনেক কয়েক ফুট বললে ভুল হবে, অনেক উঁচু হয়ে চারিপাশে ছিটকে পড়ে। অর্থাৎ চারিপাশে ছিটকে পড়ে কি হয়? এটা চারিপাশে ওই শক্তিটা, অর্থাৎ নিম্ন চাপের ধরনের যে চারিপাশে বায়ু এসে ওখানে পূরণ করার পরে যে সংঘর্ষের ফলে যে শক্তি উৎপন্ন হলো, এই শক্তিটা আবার চারিপাশে ছুটে যায়, বা বিশেষ কোনো একটি এলাকার দিকে ছুটে যায়। যেতে যেতে বিভিন্ন লোকালয়, উপকূল বা মহাদেশের দিকে বা কোনো একটি এলাকার দিকে ছুটে যেয়ে সেই এলাকাটাই ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে থাকে। এটাই মূলত হচ্ছে ঘূর্ণিঝড়। তারপরে আমরা আলোচনা করব যে ভূপৃষ্ঠের কোনো অল্প পরিসর স্থানে বায়ুচাপ আকস্মিক এরূপ হয় যে কেন্দ্রের নিম্নচাপ এবং তার চারদিকে কি করে? উচ্চচাপ থাকে। ফলে চাপের সমতা রক্ষাতে চারদিকে শীতল উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। এই আবর্তনের একটি নিয়ম আছে, তোমরা জানো। এই আবর্তনের একটি নিয়ম আছে। নিয়মটা আছে এমন, যেমন উত্তর গোলার্ধে একটি ঘড়ির কাঁটার বিপরীত গতিতে, এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার গতিতে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে অগ্রসর হয়। ঘড়ির কাঁটা দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে, আর উত্তর গোলার্ধে এর বিপরীত দিক থেকে এসে এটা এই এলাকায় এসে
জমায়েত হয়, অর্থাৎ অগ্রসর হয়। নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে এবং বায়ু উত্তপ্ত হালকা হয়ে ঊর্ধ্বগামী হয় এবং তথায় শীতল হয়ে জলীয় বাষ্প, মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে। জলীয় বাষ্প, মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে, একেই ঘূর্ণিঝড় বলে। এটি কখনো এক স্থানে স্থির থাকে না, ধীরে ধীরে অগ্রসর হয়ে দেশের উপর দিয়ে চলে যায়, অর্থাৎ যে এলাকার উপর দিয়ে চলে যায় সে এলাকাটায় কি হয়, ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় ভীষণ ঝড় বা ভীষণ প্রকৃতির বা কঠিন যেটাই বলো ঝড় সমুদ্রের উপর অথবা মরুভূমির উপর ঘূর্ণিঝড় দেখা দিলে অনেক সময় এবং এক স্থানের জলরাশি অথবা বালুরাশি স্তম্ভ আকারে উপরে উত্থিত হয়। আর এইরূপ জলরাশি উত্থিত হলে তাকে জল স্তম্ভ বলে আমরা অভিহিত করে থাকি এবং বালুরাশি উত্থিত হলে তাকে বালু স্তম্ভ বলা হয়ে থাকে। তারপরে আমরা ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাগে চলে যাব। ঘূর্ণিঝড় উৎপত্তির কারণ এবং স্থান ভেদে ভূপৃষ্ঠের উপর সৃষ্ট ঘূর্ণিঝড়কে আমরা দুইটি শ্রেণীতে ভাগ করে থাকি। কিসের উপর ভিত্তি করে? উৎপত্তির কারণ এবং স্থান ভেদে। উৎপত্তির কারণ এবং স্থান ভেদে আমরা ঘূর্ণিঝড়কে দুইটি শ্রেণীতে ভাগ করে থাকি। আমরা আগেই বলছি যে উৎপত্তির কারণ এবং স্থান ভেদে। স্থান ভেদে কেন? যে এক এক জায়গায় এক একটা নাম ধারণ করেছে। হ্যাঁ, এই কারণে উৎপত্তি এবং স্থান ভেদে ঘূর্ণিঝড়কে আমরা প্রথমত না বারবার ডিস্টার্ব দিচ্ছে স্যার। থাকবে থাক তাহলে আবার ডিস্টার্ব দিয়ে ক্লাস নেবে। হ্যাঁ, আজকে তো ক্লাস করা হচ্ছে না কিছু না, থাকছে। হ্যাঁ, এমনিতে হয়ে গেছে, 20-25 মিনিট হয়ে গেছে।